আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে, সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া, বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। দুদকের হটলাইনে অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল অ্যাভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেয়ার হুঁশিয়ারি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং চিনি ছাড়া নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে সব ভোগ্যপণ্যের দাম। ভোজ্য তেল, ডাল, আদা, পেঁয়াজের দর কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, এ কারণে তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের যৌথ পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এর আগে গতকাল সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। দিনভর নানা শঙ্কা আর উৎকণ্ঠার পর ঘোষণা এলো উন্নতি হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার। সিঙ্গাপুর থেকে রোববার রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিদেশি চিকিৎসক দল। দীর্ঘ সময় ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর হাসপাতালের চিকিৎসক ও সিঙ্গাপুর প্রতিনিধি দলের যৌথ সিদ্ধান্ত আসে রাত 9:30টার দিকে। যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে, আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত, এখন ডাকলে উনি সাড়া দেন, কথা বলার চেষ্টা করেন, এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে, সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো। তবে তিনি একদমই শঙ্কামুক্ত এমনটা বলার সুযোগ নেই এখনো। যদিও বিকেলে তিনি চোখ খুলে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে। তাকে দেখতে রাজশাহী থেকে সরাসরি 3:30টায় হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী, এরপরই আসেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় অবস্থানের পর চলে যান তারা। সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা। এখন এই অবস্থায় উনি আছেন, তা আমরা আরো কিছুক্ষণ দেখবো। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস। নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। রাত 10টার কিছু পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ দলটির কয়েকজন নেতা।
এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারা। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সে সময় বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। দলের শীর্ষ নেতার এমন খবরে হাসপাতালে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা ওরা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন, এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন কমফর্ট। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শাফিন, সবচেয়ে যে খবরটি সেটি হচ্ছে গতকাল রাতের খবর, সেটি হচ্ছে যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, যেমনটা চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন। তো এরপরে আর কোনো খবর আমাদের কাছে নেই। তবে যেটি আমরা চিকিৎসকের বরাতে গতকাল পর্যন্ত জেনেছিলাম সেটা হচ্ছে 24 থেকে 72 ঘন্টা না গেলে পরে তার ব্যাপারে নতুন কোনো তথ্য দেওয়া হবে না, তেমনটাই গতকালকে জানানো হয়েছিল। তো গতকালকে আপনি জানেন যে ওবায়দুল কাদের সকালের 8:45টার দিকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো আজকে 24 ঘন্টা হবে। তো আজকে আমরা যেটি ধারণা করছি, হয়তো আজকে আমরা চিকিৎসকদের কাছ থেকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে আরেকটি বুলেটিন, আরেকটি তথ্য আমরা পাবো। এরই মধ্যে গতকালকে যেটি জানানো হয়েছিল যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকরা প্রতিদিন 3 বার করে গণমাধ্যমের কাছে ব্রিফ করবেন। তো এখন মাত্র সকাল 8টা বাজে। তো আমরা ধারণা করছি হয়তো আজকেও চিকিৎসকরা নতুন তথ্য, তার স্বাস্থ্যের কি অবস্থা, তার যে গতকালকে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য কিছুটা উন্নতি হয়েছে, তো আজকে হয়তো আমরা আরও জানতে পারবো যে তার অবস্থা কি হলো। আর এখানে যে বিষয়টি আপনাকে জানাতে চাই, আপনি জানেন যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের দোতলায় কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। তো গতকালকে আমরা কার্ডিয়াক বিভাগের নিচে অবস্থান করছিলাম। তো আপনি জানেন যে গতকালকে ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তখন কিন্তু বিপুল সংখ্যক মানুষজন এখানে এসেছিলেন, দলীয় নেতাকর্মীরা এসেছিলেন, ওবায়দুল কাদের শুভানুধ্যায়ীরা এসেছিলেন, তার ভক্তরা এসেছিলেন। তো সে কারণে হাসপাতালে অন্যান্য যে রোগীরা আছেন চিকিৎসাধীন তাদের চিকিৎসা সেবা পেতে কিংবা তাদেরও চলাফেরাতে কিছুটা সমস্যা হচ্ছিল। তো সেসব বিষয় বিবেচনা নিয়ে গতকালকে কিন্তু সবার পক্ষ থেকে অনুরোধ ছিল, সেটি হচ্ছে যে যারা দর্শনার্থীরা আছেন তারা যেন অযথা হাসপাতালে এসে ভিড় না করেন, হাসপাতালের পরিবেশ, চিকিৎসা পরিবেশ যাতে ব্যাহত না হয় সেদিকে যেন সবাই নজর রাখেন। তো সে বিষয়টি মাথায় রেখে আজকে আমরা দেখছি, আজকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমরা কিন্তু হাসপাতাল চত্বরের বাইরে, অর্থাৎ হাসপাতালে যে প্রধান ফটক রয়েছে শাহবাগ মোড়ের রাস্তায়, সেখানে আমরা অবস্থান করছি। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তারা যেটি বলছেন যে সাধারণ এমনকি সকালবেলাটাতে হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিন্তু বহির্বিভাগের যে সেবা সেটিও দেওয়া, অনেক মানুষজন আসেন আউটডোরে সেবা নিতে। তো চিকিৎসা সেবা যাতে কোনো কারণে ব্যাহত না হয়, কোনোভাবেই যেন রোগীরা ক্ষতিগ্রস্ত না হন, রোগীরা অসুবিধার শিকার না হন, সে বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে বাইরেই অবস্থান করছি। তো আমরা যেটি আশা করছি হয়তো আজকে আরও কয়েক ঘন্টা পরে কিংবা যে কোনো সময় চিকিৎসকদের কাছ থেকে একটি ব্রিফিং আসবে, তখন হয়তো আমরা আজকের কি আপডেট ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সেটি আপনাকে জানাতে পারবো। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকার থেকে শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এবার অন্য প্রসঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। রাজশাহী থেকে ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট 7, 8, 9 ও 10-এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে এই বড় শাখা সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন।
পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ইউনিটকে সশস্ত্র বাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সরকার আধুনিক ও চৌকো সেনাবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। এই সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদার প্রতীক জাতীয় পতাকা পাওয়া এসব বীর সেনারা ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ আস্থায় নিয়োজিত করবে এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য, লাঠি খেলা সহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আগত অতিথিরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, রাজশাহী। আদালতে আসার জন্য প্রস্তুত থাকার পরও 20 ফেব্রুয়ারি বেগম জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। গতকাল নাইকো মামলায় হাজির হয়ে একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলা থেকে অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই অব্যাহতির কোনো সুযোগ নেই। এদিন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই পক্ষের আইনজীবী। এখনো পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। ঘুম থেকে না ওঠায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি গত 20 ফেব্রুয়ারি আদালতকে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। নাইকো দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হয়ে বেগম জিয়া জানান, আদালতে আসার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ঘুম থেকে না ওঠায় আদালতে নেওয়া যায়নি এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি। এরপর শুরু হয় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে শুনানিতে মামলা থেকে অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবীরা। এটা একটা ভয়েড অ্যাব ইনিশিও, একটা নালিটি, একটা অচল মামলা এবং এই মামলায় সকলকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন করেছি। দুদকের আইনজীবী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট না করে ইচ্ছামতো একটা চুক্তি করেছিলেন। আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী তারিখে যুক্তিতর্ক শেষ হলে মাননীয় আদালত এই মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ প্রদান করবেন। আগামী 19 মার্চ নাইকো মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ইনস্টিটিউটের অনুসন্ধান রিপোর্ট। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1200 টাকা করার আবেদন করা হয়েছে।
অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 MMSF ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি, এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনো আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনো প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায়, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 450 mm সেফটি গ্যাস রেগুলার সরবরাহ হয়নি, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা বিআরসির এখতিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভূঁইয়া, রবি, সময় সংবাদ, ঢাকা। দুদকের হটলাইন 106-এ অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান মিলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি খাতে দুর্নীতির। এছাড়াও সিভিল এভিয়েশনের 11টি খাতেও দুর্নীতির খোঁজ মিলেছে। গতকাল দুপুরে বিমান প্রতিমন্ত্রীর হাতে এ বিষয়ে একটি রিপোর্ট হস্তান্তর করেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান। অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা। গত 18 জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের 14টি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। গত 1 ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়েও। তারই অংশ হিসাবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায়, 106-এ অনেক সময় অভিযোগ আসে, আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে, এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট, যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে, এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে। সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয়, এইটার দাম বেশি করে এবং যোগসাজস্য হয়, অনেক ধরনের উচ্চ মূল্যের জিনিস কিন্তু হয়। দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির 8 খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রপ্তানি, এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও। আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ 11 কাজে রয়েছে দুর্নীতি। আমাদের মন্ত্রণালয় থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদের আইনের আওতা সুপর্দ করা হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে একটি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলে এবং দল বহিষ্কার করলেও এমপি পদ বহাল থাকবে বলে মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, সংসদ সদস্য পদ বাতিলে সংবিধানের 70 অনুচ্ছেদ তাদের ক্ষেত্র প্রযোজ্য হবে না। বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও একই ধরনের মত দিয়েছেন। তবে শপথ নেয়াকে নৈতিকতা বিরোধী বলে মন্তব্য করেন তিনি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ী গণফোরামের 2 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন। এমত অবস্থায় তাদের দল থেকে বহিষ্কার করা হলে এমপি পদ যাবে কিনা এ নিয়ে চলছে আলোচনা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, সুলতান মনসুর, মোকাব্বিরের শপথ নিয়ে দায়িত্ব পালনে আইনগত বাধা নেই। দল থেকে তাদেরকে বহিষ্কার করে তাদের সদস্যপদ বাতিল হবে না, তারা সদস্যপদ হিসাবে বহাল থাকবে। দলীয় সিদ্ধান্ত তারা মানতেও পারে, না মানতে, এবং তাদের যে সিদ্ধান্তটি যে তারা ওত নিবে, আমার মনে হয় সেই সিদ্ধান্তটি সঠিক। কারণ জনগণ তাদেরকে ভোট দিয়েছে সংসদে এসে জনগণের কথা বলার জন্য। একই ধরনের মত দিয়েছেন বিএনপি সমর্থক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে শপথ নেয়াকে নৈতিকতা বিরোধী বলেও মনে করেন তিনি। ঐক্যফ্রন্ট পার্লামেন্টে নাই,
সেই কারণে তাদেররা যদি শপথ নেন অর্থাৎ সংসদ সদস্যের শপথ নেন, সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তাদের সংসদ পদ বাতিল হবে না, এবং তাদেরকে যদি বহিষ্কারও করা হয় তবুও তাদের সংসদ পদ বাতিল হবে না। প্রহসনের নির্বাচন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে যখন বৃহৎ দল বিএনপি যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের যদি যাওয়া হয় তাহলে মনে করা হবে যে তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 30শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের 8 জন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ধানের শীষ এবং মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণফোরাম থেকে নির্বাচিত 2 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সংসদ সচিবালয় আর নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলের দলীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আমাদের ব্যক্তিগত বা আমাদের দলের সাথে প্রতারণা হলে আমরা সেটা সহজভাবে নিতে পারতাম। জাতির সাথে প্রতারণার বিরুদ্ধে একটা আন্দোলন হিসেবে নিয়েছি নির্বাচনটাকে। ঠিক ওই একইভাবে যারা আমাদের সাথে থেকে এই ধরনের কাজ করবেন তাদেরকে আমরা সেই একই কাতারে ফেলবো এবং তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। নির্বাচন কমিশন, সংসদ এবং প্রয়োজনে কোর্টে যাওয়া, এটা যা যা করা দরকার আমরা করব। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে বর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে হাজী আব্দুল আউয়াল কলেজে নবনির্মিত ভবন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। এ সময় নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকার একটি উন্নত রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ধন্যবাদ শেফালী আক্তারকে মানপত্র। গণতন্ত্রকে বাদ দিয়ে কেবলমাত্র উন্নয়ন হয় না। যারা গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি করে, নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে না বলে নির্বাচনের থেকে দূরে থাকে এবং গণতান্ত্রিক সমস্ত চর্চা থেকে যারা দূরে থাকে, তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং উন্নয়নের বাধার সৃষ্টি করতে চায়। তাদেরকেও আমাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকেও আমাদেরকে বর্জন করতে হবে। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCRI। মৃতদের মধ্যে একজনের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পায় তদন্ত দল। গত 9 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গার মরিচপাড়া এলাকায় আবু তাহের নামের একজনের হঠাৎ মৃত্যু হয়। প্রথমে এটি স্বাভাবিক মৃত্যু ধারণা করলেও 20 ফেব্রুয়ারি তার মেয়ে জামাই হাবিবুর রহমান সহ ওই পরিবারের আরও 4 জনের মৃত্যু হয় রংপুর মেডিকেলে। এ ঘটনায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়লে টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 5 সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 25 ফেব্রুয়ারি তারা ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, মৃত ব্যক্তির পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। পরে এ অনুসন্ধান কাজে যোগ দেয় IEDCR এর আরও একটি দল। অনুসন্ধান শেষে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসের অস্তিত্ব পায় IEDCR। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে আবু তাহেরের মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমে বাকিরাও এ ভাইরাসে আক্রান্ত হন বলে জানানো হয়। তাদের সবার জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে সংক্রমণের উপসর্গ ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর হাত সাবান দিয়ে ধোয়া সহ কয়েক দফা সুপারিশ করা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত রাত 10:01 কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
2012 সালের 5 মার্চ মধ্যরাতে গুলশানের নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলশান থানা পুলিশ ওই ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করেন। ওই বছরের 30শে ডিসেম্বর নিম্ন আদালত মামলার 5 আসামিকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে উচ্চ আদালত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি 4 আসামির 3 জনকে যাবজ্জীবন এবং অপরজনকে খালাস দেয়া হয়। বান্দরবানের সীমান্ত থেকে আটক মিয়ানমারের সেনা সদস্যকে দেশটিতে ফিরিয়ে দিয়েছে বিজিবি। রোববার দুপুরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে তাকে হস্তান্তর করা হয়। এর আগে নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে 0 পয়েন্টে বিজিবি ও বিজিপির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির নাইখংছড়ি 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান। মিয়ানমারের বিজিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিউ উইংলিং। বৈঠক শেষে মিয়ানমারের সেনা সদস্য অন বো বো থিনকে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের দায়ে গত 24 জানুয়ারি নাইখংছড়ির ভালুখাইয়া সীমান্ত এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করে বিজিবি। সুনামগঞ্জে রানীগঞ্জ আঞ্চলিক সড়কের নাদামপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় 11 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। বিকল্প ডাইভারশন সড়ক নির্মাণের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত 21শে ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার নাদামপুর বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে সুনামগঞ্জের সঙ্গে জগন্নাথপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে বিকল্প অস্থায়ী ও স্থায়ী ডাইভারশন সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী ডাইভারশন সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। গাড়ি টাড়ি কিচ্ছু যায় না, আমরা যাত্রী সকল খুব অসুবিধায় আছি। এখান থেকে যাইতে হইলে অনেক জায়গায় হাইটটা যাইতে হয়, এই সামনের দিকে আইসারি আবার উঠতে হয়, এই পারে আইসা ইনকামও লস, মালিকও দিতে পারি না, তোমার গাড়ি খামটাম করাই পারি না, নানা জাতের সমস্যা। আগামী 3-4 দিনের মধ্যে আমরা হয়তো এখানে যে ডাইভারশন রোডটা বেইলি ব্রিজের মাধ্যমে আমরা এখানে কমিউনিকেশন থ্রো করতে পারবো। বগুড়ার গাবতলী স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 11 ঘন্টা পর সান্তাহার বুড়িমারি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্টেশন মাস্টার জানান, গতরাতে লালমনিরহাটের বুড়িমারি থেকে ট্রেনটি বগুড়ার সান্তাহারে যাচ্ছিল। রাত 9:30টার দিকে গাবতলী রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কোনাপাড়া থেকে একটি রিলিফ ট্রেন প্রায় 11 ঘন্টার চেষ্টায় বিকল হয়ে পড়া বগিটিকে উদ্ধার করে। এতে সকাল থেকে সান্তাহার বুড়িমারি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারে শুধু চিনি ছাড়া বাকি সব ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে ভোজ্য তেল, ডাল এবং আদা ও পেঁয়াজের মতো ভোগ্যপণ্যের দাম 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। আরও জানাচ্ছেন কমল দে। শীত পেরিয়ে গরমের মৌসুম আসতে শুরু করায় বাড়তে শুরু করেছে সয়াবিনের বিপরীতে পাম অয়েল এবং সুপার সয়াবিনের চাহিদা। কিন্তু বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোজ্য তেলের দামও নিয়ন্ত্রণে আসছে। কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে গেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এখানে আমাদের আভ্যন্তরীণ বাজারও কমে গেছে এবং সাথে সাথে খুচরা বাজারও কমে গেছে। ভারত থেকে লাগামহীনভাবে আমদানি হওয়ায় সাধারণ মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। রসুনের দাম সামান্য বাড়লেও কমেছে আদার দাম। রসুনটা আমদানি কম, তাই গত সপ্তাহে ছিল 70-72, এই সপ্তাহে আছে 78 থেকে 80 টাকা। শীতকালীন সবজির কারণে ডালের চাহিদা কম, ফলে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের ডালের দাম কমেছে। মসুর ছিল 47 করে, এখন এটা 46 করে চলতেছে। আর মুগ ডাল ছিল আমাদের কাছে 72 টাকা, এখন এটা 1 টাকা কমে 71 করে চলতেছে। প্রায় 2 মাস হতে চললো নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। এই সপ্তাহ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 50 পয়সা করে। ডেলি মাল ডেলি পাওয়া যায় না, এখানে একটু 20 টাকা 10-20 টাকা বেড়ে গেছে।
প্রতিদিন 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, আসাদগঞ্জ ও খাতুনগঞ্জে। দেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় ইন্টারন্যাশনাল বুকিং রেটের সরাসরি প্রভাব পড়ে এখানকার বাজারে। তাই ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য উপযুক্ত সময়ে ভোগ্য পণ্য আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গে। দেশের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। দায়িত্ব দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দোষলেন বেগম জিয়া। বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। দুদকের হটলাইনে অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহায় প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।